নমস্কার বন্ধুরা, অক্টোবর 1982 আন্টার্কটিকার বরফের মাঝে একটি রিসার্চ স্টেশনে সায়েন্টিস্ট জোসেফ ফারমান কিছু মেজারমেন্ট নিচ্ছিলেন। পৃথিবীর অ্যাটমসফিয়ারে উপস্থিত ওজনের মাত্রা মাপছিলেন একটি মেশিনের মাধ্যমে। হঠাৎই এই মেশিন একটি রিডিং দেয়। এটা দেখে জোসেফ একটু অবাক হয়ে যায়। মেশিনের রিডিং অনুযায়ী অ্যাটমসফিয়ারে ওজনের মাত্রা 40% কম রিডিং দিচ্ছে আগের তুলনায়। উনি এই রিডিং দেখে অবাক হয়ে যান। উনি ভাবতে থাকেন ওজন লেভেল 40% কি করে কম হতে পারে। উনি এটা ভাবেন যে হয়তো এই মেশিনে কোনো সমস্যা রয়েছে। তখন ওনার এটা মনে হচ্ছিল যে যদি সত্যি ওজন লেভেল কম হয়ে থাকে তাহলে নাসার এতগুলো স্যাটেলাইট নিশ্চয়ই ডিটেক্ট করতে পারত। উনি এই বিষয়ে এতটা গুরুত্ব না দিয়ে উনি ওনার জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যান। এর পরের বছর উনি ওনার সঙ্গে করে একটি নতুন মেশিন নিয়ে আসেন এবং এইবার উনি আবার মেজারমেন্ট নেন। এইবার ওজনের মাত্রা আগের বছরের তুলনায় আবারও অনেকটা কমে গেছে। তখন ওনার এটা মনে হয় যে কিছু তো একটা ব্যাপার আছে, এতটা আনবিলিভেবল রিডিং পসিবল নয়। আবার উনি এটা ভাবতে থাকেন যদি এখানে সত্যিই প্রবলেম হতো তাহলে নাসার এতগুলো স্যাটেলাইট নিশ্চয়ই ধরতে পারত। আবারও আগের মতো সবকিছু যন্ত্রপাতি নিয়ে তিনি তার বাড়ি চলে যান। এক বছর পর অক্টোবর 1984-এ আবার যখন এখানে আসেন কাজ করার জন্য, তখন তিনি ডিসাইড করেন যে এইবার রিডিং অন্য একটি রিসার্চ স্টেশনে নেবেন। প্রথমে যে রিসার্চ স্টেশনে রিসার্চ করেছিলেন সেখান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে একটি অন্য রিসার্চ স্টেশনে আবার রিডিং নেওয়ার জন্য মেশিনটি সেট করেন এবং মেজারমেন্ট নেয়। তখন তিনি জানতে পারেন যে ওজনের মাত্রা আগের তুলনায় আরও কম হয়ে গেছে। এবার উনি বুঝতে পারেন যে এটা এমার্জেন্সি সিচুয়েশন। উনি ওনার তথ্য নিয়ে নাসার কাছে পৌঁছান। তখন পৃথিবীর মানুষ জানতে পারেন আন্টার্কটিকায় উপস্থিত ওজন হোলের ব্যাপারে। অবাক করা বিষয় হলো যে আন্টার্কটিকার ওপরে ওজন হোল প্রতি বছর ক্রমশ বাড়ছে। প্রথমে নাসার সায়েন্টিস্ট এটি এড়িয়ে যান, কিন্তু যখন স্যাটেলাইট ডেটা দেখার জন্য পুনরায় চেক করেন তখন ওনারা এরকম কিছু ফটো দেখতে পায়। সাল 1979-এ একেবারে নর্মাল, সাল 1980 এবং 1981-এ কিছুটা ব্লু ব্লু দেখতে পাওয়া যাচ্ছে। 1982 পপার হোল দেখা যায়। 1983 এই হোল আরো বড় হতে থাকে। 1984 এই হোল এতটাই বড় হয়ে গেছে যে সারা পৃথিবীতে এই খবর ছড়িয়ে পড়ে। যদি এইভাবে অ্যাটমসফিয়ার থেকে ওজন কমতে থাকে তাহলে এক ভয়ানক ইভেন্ট হতে চলেছে। পৃথিবীর উপস্থিত প্ল্যান্ট, অ্যানিমেল এবং মানুষের জন্য খুবই বিপজ্জনক পরিস্থিতি আসতে চলেছে। যে গতিতে এই হোল বড় হচ্ছিল এটা দেখে অনুমান করা যায় যে 2050 সালের মধ্যে ওজন লেয়ার একেবারে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওতে এখনো অনেক কিছু জানা বাকি রয়েছে। এই সব কিছু জানার আগে চলুন আমরা ভালো করে জানি এই ওজন লেয়ার কি। আপনারা স্কুলে পড়ে থাকবেন এটি হলো একটি গ্যাস। এটির কেমিক্যাল ফর্মুলা হলো 03। অপরদিকে অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা হলো 02। ওজন মলিকিউল 3টি অক্সিজেন অ্যাটমের সাহায্যে তৈরি হয়। এই ওজন লেয়ার তৈরি হয়েছিল প্রায় 600 মিলিয়ন বছর আগে। এটি পৃথিবীর অ্যাটমসফিয়ারের একটি জোন রয়েছে। এই জোন পৃথিবীর সারফেস থেকে 15 থেকে 35 কিলোমিটার দূরত্বে রয়েছে। পৃথিবীতে উপস্থিত 90% ওজন এই জায়গায় পাওয়া যায়। সারফেস থেকে প্রায় 32 কিলোমিটার উপরে সবথেকে বেশি কনসেন্ট্রেশন পাওয়া যায়। 0.0015% সব থেকে কম মাত্রায় পাওয়া যায়। আপনাদের মনে হচ্ছে এটা অনেক কম, কিন্তু এই কম মাত্রাই পৃথিবীর জন্য খুবই প্রয়োজন। ওজন অ্যাকচুয়ালি তৈরি হয় অক্সিজেন থেকে। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি অক্সিজেনের মলিকিউলের সঙ্গে ধাক্কা লেগে এখানে একটি সিম্পল কেমিক্যাল রিয়েকশন হয়। আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের কারণে অক্সিজেনের যে মলিকিউল, এতে অক্সিজেনের অ্যাটম একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া অ্যাটম যখন অক্সিজেনের সঙ্গে মিশে তখন ওজনের ফরমেশন হয়। O2 প্লাস O = O3। এখানে একটি কনস্ট্যান্ট সাইকেল যেটা বারবার দেখা যায়। প্রায় সময় ওজনের মলিকিউল অক্সিজেনের অ্যাটমের সঙ্গে ধাক্কা লেগে আবার দ্বিতীয়বার অক্সিজেনের ফরমেশন হয়। এই দুটো রিয়েকশনের একটি সাইকেল চলতে থাকে। এই সাইকেলকে চ্যাপম্যান সাইকেল বলা হয়। এই নামটি রাখা হয়েছিল সায়েন্টিস্ট সিডনি চ্যাপম্যানের নাম অনুযায়ী। ইনি প্রথম এই কেমিক্যাল রিয়েকশন এক্সপ্লেন করেছিলেন সাল 1929-এ। এই রিয়েকশনকে ফটোলাইসিস বা ফটো ডিসোসিয়েশন বলা হয়। ফটো মানে লাইট, ডিসোসিয়েশন মানে স্প্লিট আপ হওয়া। লাইটের কারণে অ্যাটমের স্প্লিট আপ হওয়া। ওজন স্তর আমাদেরকে সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মি থেকে রক্ষা করে। ওজন হোলের কারণে এই রশ্মি পৃথিবীতে বেশি পরিমাণে পৌঁছায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ইউভি রশ্মির প্রভাবে যা মানবদেহের ত্বকের ক্যান্সার, যাকে আমরা স্কিন ক্যান্সার নামে চিনি, চোখের ক্ষতি মানে হলো ক্যাটারেক্ট প্রবলেম এবং উদ্ভিদের ক্ষতি করতে পারে। ওজন স্তর এই রশ্মি শোষণ করে পৃথিবীর প্রাণীজগৎকে রক্ষা করে। এবার আপনি হয়তো এটা ভাবছেন যে যদি ওজনের কাজ ইউভি রেজ থেকে আমাদের বাঁচানো, তাহলে আমরা সানস্ক্রিন কেন লাগাই? এর কারণ হলো সূর্য থেকে ব্যাপথলেন রেডিয়েশন বের হয়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে বিভিন্ন ধরনের রেজ সূর্য থেকে বের হয়। ভিজিবল লাইট থেকে শুরু করে 380 ন্যানোমিটার্স,
এবং 700 ন্যানোমিটারস। ইউভি রেজ, গামা রেজ অথবা এক্স রেজ, এই তিনটি রেজ বেসিক্যালি হার্মফুল ক্যাটাগরিতে আসে, কারণ এটি আয়োনাইজিং এবং এটি লং টার্ম এক্সপোজার, যা মানুষের জন্য খুবই ক্ষতিকর। এটি আমাদের স্কিন ভেদ করে শরীরের ভেতর পর্যন্ত যেতে পারে। এটি আমাদের ডিএনএ কে বদলে দিতে পারে। আল্ট্রাভায়োলেট রেঞ্জ ও তিনটি আলাদা আলাদা ক্যাটাগরি হয়। ইউভিএ 315 থেকে 400 ন্যানোমিটার, ইউভিবি 280 থেকে 315 ন্যানোমিটার এবং ইউভিসি 100 থেকে 200 ন্যানোমিটার। ইউভিসির বেথলেন সব থেকে ছোট, তাই এটি সব থেকে বেশি ক্ষতিকর। ইউভিএ এবং ইউভিবি আমাদের ওজোন লেয়ারে এক্স রেজ, গামা রেজ, ইউভিসি রেডিয়েশন পৃথিবীতে আসতে বাধা দেয়। ইউভিবি রেডিয়েশন প্যারেটেলি অবজার্ভ করে থাকে ওজোন লেয়ারের মাধ্যমে। ইউভিএ অলমোস্ট না করার মতো, এটি পাস থ্রু হয়ে যায় ওজোন লেয়ারের মধ্য দিয়ে। এই জন্যই সানস্ক্রিন ইউভিএ এবং ইউভিবি রেডিয়েশন থেকে আমাদের প্রোটেক্ট করে। বেশিরভাগ সানস্ক্রিন আমাদের ইউভিবি রেডিয়েশন থেকে বাঁচায়। এই জন্য সবসময় ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন কেনা উচিত। এই সানস্ক্রিন আপনাকে ইউভিএ এবং ইউভিবি রেডিয়েশন থেকে আপনাকে সবসময় প্রোটেক্ট করে। যদি ওজোন লেয়ার একেবারে শেষ হয়ে যায়, তাহলে ইউভিসি রেডিয়েশন পৃথিবীতে পৌঁছতে পারে। এর সঙ্গে বাকি যেসব হার্মফুল রেডিয়েশন রয়েছে সেগুলো পৃথিবীতে পৌঁছতে পারে। পৃথিবীতে ওজোন লেয়ার তৈরি হয় 600 মিলিয়ন বছর আগে। পৃথিবীতে যেসব লাইফ উপস্থিত ছিল, এই লাইফ সমুদ্রের এতটাই গভীরে ছিল যে হার্মফুল রেডিয়েশন এই জায়গা পর্যন্ত পৌঁছতে পারছিল না। হয়তো ফটোসিনথেসিস তখনও যেন পসিবল হয়। এভলিউশনের সময় লাইফ জল থেকে বেরিয়ে যখন বাইরে আসে, এর জন্য ক্রেডিট ওজোন লেয়ারকে দেয়া হয়। ওজোন আসার পর কিছু কমপ্লেক্স মাল্টিসেলুলোজ অর্গানিজম সমুদ্রের কম ডেপথে থাকতে পারে, যাতে এখানে এরা কম সানলাইট এক্সপ্লোজার পায় এবং ধীরে ধীরে বাইরে আসতে পারে। ওজোন লেয়ার তৈরি হওয়ার আগে পৃথিবীকে প্রোটেক্ট করার জন্য কিছু ছিল না। এটি ফরমেশনের 50 থেকে 60 বছর পর পর লাইফের ডাইভার্সিফিকেশন দেখতে পাওয়া যায়। এই সব কিছু হয়ে গিয়েছিল মিলিয়ন বছর আগে। মানুষ এটি জানতে পারে 2000 বছর আগে। মার্চ 1939 সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্রাজিলে ক্রিশ্চিয়ান সোনবাইট জলের ইলেকট্রোলিসিসের ওপর রিসার্চ করছিলেন। মানে হলো জলের মধ্যে ইলেকট্রিসিটি ব্যবহার করে অক্সিজেন এবং হাইড্রোজেনকে সেপারেট করছিলেন। এই এক্সপেরিমেন্ট করার সময় ইনি একটা জিনিস নোটিস করেন যে এর থেকে একটি অন্যরকমের স্মেল তৈরি হচ্ছে। যখন ইনি এই গ্যাসটি আইসোলেট করে, তখন এই গ্যাসের নাম ওজোন রেখে দেয়। এই ওজোন ওয়ার্ড অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। এই রিসার্চের 26 বছর পর সাল 1865-এ ডিসকভার করা হয় ওজোন মলিকিউল। এই ওজোন মলিকিউল 3টি অক্সিজেন মলিকিউল দ্বারা তৈরি হয়। এরপর সায়েন্টিস্ট আরো একটি জিনিস ডিসকভার করে, ওজোন থেকে হার্মফুল রেডিয়েশন ব্লক আউট হয়। এই গ্যাস ডার্ক অ্যান্ড ব্লু কালার লিকুইডে পরিবর্তন হয়। -112 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে -193 ডিগ্রি সেলসিয়াসে এটি খুবই হার্ড হয়ে যায়। এছাড়াও এটা জানতে পারা যায় যে এই গ্যাসের এক্সপ্লোজার মানুষের জন্য টক্সিকের কাজ করে। এই গ্যাস অ্যাটমসফিয়ারে থাকে, আমাদের প্রোটেক্ট করে, কিন্তু যদি এই গ্যাস নিচে নেমে আসে তাহলে আমাদের জন্য এটি খুবই ক্ষতিকর। বাকি যদি এর স্মেলের কথা বলা হয়, তাহলে ইলেকট্রিক ইকুইপমেন্টের স্পার্কের ফলে যে স্মেল তৈরি হয় সেম এই গ্যাসের স্মেল। এছাড়াও যখন বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টিপাত হয়, তখন মাটি থেকে যে স্মেল আপনারা পান ঠিক সেম এই স্মেল। সাল 1921-এ একজন ব্রিটিশ জিওফিজিসিস্ট GMB ডবসন এমন একটি মেশিন বানায় যার মাধ্যমে অ্যাটমসফিয়ার মেজার করা হয়। ওজনের কনসেন্ট্রেশন এই মেশিনের নাম দেওয়া হয় ডবসন স্পেকট্রোফটোমিটারস। এটি বর্তমান সময়ের একটি স্ট্যান্ডার্ড ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে সায়েন্টিস্টরা পৃথিবীতে বসে খুব সহজেই অ্যাটমসফিয়ারে থাকা ওজোন লেয়ারকে মেজার করতে পারে। এই ওজনের যে কনসেন্ট্রেশন ডবসন ইউনিটে মেজার করা হয়ে থাকে। এই ইউনিটের নাম ইনার নামেই রাখা হয়েছে। ওজোন লেয়ারের নর্মাল থিকনেস 3 to 5 মিলিমিটার হয়ে থাকে, যা 300 থেকে 500 ডবসন ইউনিটস হয়ে থাকে। মেশিন বানানোর 8 বছর পর সিডনি চ্যাপম্যান ওজনের ফরমেশনের ইকুয়েশন বানায়। তখনই চ্যাপম্যান সাইকেল পৃথিবীর সামনে আসে। বর্তমান সময়ে যে ব্যাড ওজোন, এই ওজোন তৈরি হয় ফসিল ফিউলসের ব্যবহারের কারণে। এর প্রভাবে এনভায়রনমেন্টাল ড্যামেজের ঝুঁকি বাড়ে। এই ওজোন হোল বৃদ্ধি কমানোর জন্য দায়িত্বশীল এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে, যেমন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার বন্ধ করতে হবে। সিএফসি ব্যবহার কম করতে হবে এবং পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। তবে সচেতনতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা এই সমস্যা সমাধান করতে পারি। বন্ধুরা, আপনারা যদি এ ধরনের আরও নলেজেবল ভিডিও নোটিফিকেশন পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।